দারুণ অপরূপ দৃশ্য। এই প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার প্রকৃতির মাঝে মিশে যেতে। এই দৃশ্য যতই দেখি না কেন দুচোখ ভরিয়া মন ভরে না কবু। জলধারা বয়ে যাচ্ছে নিজ গতিতে, তার সৌন্দর্য আর মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে আমাদের মাঝে। জলধারায় বসিয়া তার ঠান্ডা শীতল পানিটাকে অনুভব করছি। এই ভীষণ এক অনুভূতি যেটা চক্ষু মেলিয়া দেখেছি যতদূর চোখ যায়। আজকে আমাদের সুনামগঞ্জের দ্বিতীয় দিন। এখন সকাল 6:30 বাজে। আমরা বোট থেকে বের হয়েছি, লাকমাছড়া যাব। আর লাকমাছড়া দেখতে কেমন সব কিছু আপনাদের দেখাবো। আর এখন এইখান থেকে জাস্ট মেঘালয়ের ভিউটা দেখেন। এই যে মেঘালয়ের ভিউ, এখানে সব অটো দাঁড়িয়ে আছে। এইগুলো হচ্ছে লাকমাছড়া যাবে। ওই যে আমাদের বোর্ড, ভাড়া নিয়ে দাম কষাকষি চলতেছে। কত বলতেছে? রাস্তা কি এইভাবে ভাঙা সব? পুরাটাই রাস্তা? আরে পুরাটা রাস্তা এইভাবে। কি সুন্দর লাগতেছে, আরো বেশি ভালো লাগতেছে। তোমার হচ্ছে বৃষ্টি পড়ছে তো, মানে আরো বেশি সবুজ সবুজ লাগতেছে। দেখো, মানে খুবই খুবই চমৎকার লাগতেছে। এখানে আসার পরে কালকে আমি বারবার করে বলতেছিলাম যে এই যে মেঘালয়ের যে পাহাড়টা, এটা কেন ইন্ডিয়ার মধ্যে ওরা নিয়ে নিল, এটা কেন বাংলাদেশে থাকলো না? তাহলে আমরা মানে বাঙালিরা কতটাই না খুশি হইতাম, এই মেঘালয় ঘুরতে যেতে পারতাম। ঠিক আছে, যদি আমাদের বাংলাদেশের মধ্যে এই মেঘালয় পাহাড়টা থাকতো তাহলে কতই না ভালো হইতো বলেন। আমরা সবাই এই মেঘালয়ের যে পাহাড়টা এটা ঘুরতাম, বিভিন্ন ঝর্ণা দেখতাম, আসলে অসাধারণ হতো। কিন্তু কি আর করার, এই পাহাড় দেখতে গেলেই আমাদের ইন্ডিয়া যেতে হবে। অবশ্য আমরা যাব খুবই শীঘ্রই, ইনশাল্লাহ সেগুলো ভিডিও দেখতে পারবেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে চমৎকার একটা ওয়েদার। এই যে আমরা চলে আসছি বিনা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ার বর্ডারের কাছেই, দেখতেই পারছেন। এখানে অতিক্রম করা নিষেধ, হ্যাঁ, এই জায়গার এরিয়া। আর এই এরিয়ার মধ্যে হচ্ছে ভারতের এরিয়া পড়ে গেছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ভারতের এরিয়া। এই যে লাকমাছড়ায় চলে আসছি, পিছনে হচ্ছে মেঘালয়, আর এই যে লাকমাছড়া। অনেক স্রোত, ওইদিকে কিন্তু অনেক পরিমাণে স্রোত পানির। হ্যাঁ, হয়তো দাঁড়ায় থাকা যাবে না, দাঁড়ায় থাকলে কিন্তু একবারেই দাঁড়ায় রাখা যাবে না। মানে দেখতে যদি পারেন, প্রচুর পরিমাণে স্রোত। ওইখানে লাকমাছড়ায় এসেছি। ওয়াও, বড় একটা পাথরের উপর বসে আছি। আর এই যে ছড়া দেখছেন, বিশাল কিন্তু এক স্রোত, এই ছড়ায় বিশাল স্রোত। আর আমার পিছনে কিন্তু মেঘালয় পাহাড়, দেখতে পাচ্ছেন? এই যে মেঘালয় পাহাড়, মানে খুবই খুবই চমৎকার লাগতেছে। ওয়েদারটা জাস্ট অসাধারণ। সকালে ঝুম বৃষ্টি হয়ে গেছে, এখন মেঘলা মেঘলা ওয়েদার, খুবই চমৎকার একটা ওয়েদার। আর এত পরিমাণে পানির স্রোত, যদি এখানে দাঁড়ান তাহলে মনে হয় যেন স্রোতে নিয়ে যাবে। কিন্তু পানির পরিমাণটা কিন্তু একদমই বেশি না, একদমই কম, কিন্তু স্রোত অনেক বেশি। আর আমার হাজবেন্ড হচ্ছে আমাকে ছবি তুলে দিচ্ছে। এরা মনে ওই যে দাঁড়িয়ে আছে, সাবধান, দেখেন আবার পড়ে না যান, একদম সাবধানে, ঠিক আছে? ওদিকটা যেন না, ওদিকে অনেক স্রোত। লাকমাছড়ার যে ছড়াটা, এখান থেকে পানি দিয়ে যাচ্ছি, আর নিচে কিন্তু পাথর, ছোট বড় অনেক অনেক পাথর। আর এই যে একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি, পানি কিন্তু ভালোই স্রোত আছে, আর পানিটা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। মানে এত চমৎকার ঠান্ডা পানি, এবং পানির স্রোত যদি দেখেন, এত পরিমাণে স্রোত, আর ভীষণ ভীষণ ভালো লাগতেছে। লাকমাছড়ায় এসেছি, চমৎকার একটা ওয়েদার। পানিতে নামবা? কোথায় কোথায় আছো তুমি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে। হ্যাঁ, লাকমাছড়া যাওয়ার পথে কি সুন্দর দেখেন, এত সুন্দর লাল শাপলা ফুটে আছে, খুবই খুবই চমৎকার লাগছে। ওই পাশের দিকে আরো আছে, সুন্দর মেঘ হয়ে আসছে, মনে হয় কালো হয়ে আসছে মেঘটা, দেখেন।
আকাশ জুড়ে শুধু কালো মেঘ আর মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। এত সুন্দর একটা মেঘলা ওয়েদার, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি পড়বে। সকালের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল, এখনও মেঘলা হয়ে আছে আকাশ, এখনও আবার বৃষ্টি পড়বে। আসলে টাঙ্গুয়ার হাওর এসে যদি বৃষ্টি না পাওয়া যায়, এর মতন আসলে কষ্টের বিষয় আর কিছু নাই। কিন্তু এই হাওরে এসে যদি বৃষ্টি পাওয়া যায়, আর আমাদের যে রুমের নাম সেটা হচ্ছে বৃষ্টি বিলাস, আমরা এই রুমে বসে বসে আমরা এই বৃষ্টি বিলাস উপভোগ করতে পারবো। হ্যাঁ, আর যদি এমন খোলা জানালা থাকে তাহলে তো কোনো কথাই নাই। দেখেন এই জানালা থেকে এই এত সুন্দর বাইরের ভিউটা আমরা দেখছি। বাচ্চা ললিপপ খাবে, ললিপপ নিচ্ছে, আর আমি এই জানলা থেকে এইভাবে বসে জাস্ট ভিউটা এনজয় করছি। আমেজিং। মানে এই সময়টায় মানে যদি টাঙ্গুয়ার না আসা হয়, আর আমরা এসেছি একবার বেস্ট টাইমে, যে সময়টায় এসে আমরা বৃষ্টি পাচ্ছি। ঢাকা থেকে যখন আমরা টাঙ্গুয়ারে আসি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, সারা রাস্তা আমরা বাসের জানালা খুঁজতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। আর এই দেখেন এখনও মেঘলা হয়ে আছে আকাশ, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি পড়বে। অসম্ভব সুন্দর, একদম ঠান্ডা মতো বৃষ্টি পড়তেছে। নাস্তা করবো কেমনে? সবাই নেমে আসতেছে, নেমে আসতেছে, তাহলে মনে হয় এখানে দিবে নাস্তা। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ঝিরিঝিরি। বেশ কিছুটা সময় আমরা বৃষ্টিতে ভিজেছি। এত সুন্দর ওয়েদারে গরম গরম খিচুড়ি আর আছে ডিম ভুনা, আর সঙ্গে ছিল আমের আচার। আচারটা যে এত চমৎকার করে তৈরি করেছে দেখেন, কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আমরা লবিতে বসে খাচ্ছি, সেইখানে দরজা জানালা সব বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি নামছিল। আর সঙ্গে খাচ্ছি আমরা গরম গরম খিচুড়ি এবং ডিম ভুনা, আর সঙ্গে ছিল আচার। জোস একটা খাওয়া দাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। এই যে রুম থেকে জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন আমরা যাচ্ছি শিমুল বাগানে। শিমুল বাগানে খুবই নিকটে আছি, খুব কাছ থেকে শিমুল বাগানটা দেখতে পাচ্ছি। শিমুল বাগানের মেবি টিকিট কাটা লাগে। আর আমরা যে মানে বোর্ডে আসছি সেটার নাম বললে হয়তো আমাদের কোনো টিকিট লাগবে না। যে বোর্ড ওনার সে ভাইয়াটা বলে দিছে যে আপু আমাদের বোর্ডের নামটা বললেই হবে। এখন দেখি আমাদের টিকিট কাটা লাগে কিনা, হয়তো আমাদের বোর্ডের নাম বললেই আমাদের আর টিকিট কাটতে হবে না। এখানে অনেক মানুষ ঘোড়ায় চড়তেছে। শিমুল বাগানের মূল আকর্ষণ ঘোড়ায় চড়া হয়ে গেছে দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে ঘোড়া। প্রবেশ করব আমরা বৈঠার গেস্ট। হ্যাঁ বৈঠা, আরে এরা ঘোড়ায় তো উঠবো, আগে একটু ছবি টবি তুলি, ঘুরি আসি তো, এই মাত্র আসলাম। পরে পরে আবার কিছু বলবে না কেউ আদর করলে? আয় ঘোড়া, গোতা টোতা দিও না, একবার শান্ত ঘোড়া, শান্ত ঘোড়া। তুমি এই ছাতার মধ্যে কে? এটা কে বাবা? ছাতার মধ্যে ছাতাটা ধরে আছে কে? এটা বাচ্চা নাকি? তুমি কোথায় আছো মা? শিমুল বাগানে আছো? আমরা শিমুল বাগানে আসছি,
ঘোড়ায় উঠছি, খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স হইলো। ইরামণিকে নিয়ে ঘোড়ায় চড়ে কিছুটা ছবি তুলছিলাম, এরই মাঝে ঘোড়া লাফ দিছে, মেয়ে সহ আমি ঘোড়া থেকে পড়ে গেছি। মানে কি যে একটা খারাপ পরিস্থিতি, কি বলবো, মানে এত খারাপ লাগতেছে। মানে আমি ব্যথা পাইছি, আমার হাতে নীল হয়ে গেছে এই সাইডটা, এটা ব্যথা পাইছি। বাচ্চার কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, এটাই হচ্ছে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। সবাই ঘোড়ায় চড়ছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু কি জানি আমরা ঘোড়ায় উঠছি, ঘোড়াটা হঠাৎ করে শান্ত ছিল, লাফ দিয়ে উঠেছে। প্রচুর পরিমাণে ঘোড়া আছে এই পাশে। ইরামণি মানে পড়ে যাওয়ার পরেও কান্না করতেছে, ও উঠবে, ও ঘোড়াতে উঠবে, ওকে কোনোভাবেই নিষেধ করা যাচ্ছে না। ঘোড়া থেকে পড়ে যেও, তারপরে বলছে ঘোড়ায় উঠবে। এখন ওর বাবা নিয়ে যাচ্ছে ঘোড়ায় উঠানোর জন্য। কি একটা অবস্থা, মেয়েরা কান্না করতেছে, ওর বাবা বলতেছে ঘোড়ায় ওঠা লাগবে না, আর ও ঘোড়া উঠবেই উঠবে। এই যে এখানে অনেক ঘোড়া রয়েছে, ঘোড়া আমরা এখন ভাড়া নিব। একবার নিয়েছিলাম, বললাম তো কি অবস্থা হয়েছে, ঘোড়া থেকে পড়ে গেছি। এখন এই বড় মানুষ থেকে নাও। আচ্ছা না না, সুন্দরভাবে ঘোড়ায় করে যাচ্ছি। আল্লাহ তুমি ধরো, এই মুখ ধরো, মুখ ধরো, মুখ ধরো, মুখ ধরো। ও লাভ দেবে, লাভ দেবে। কি কি করবো আমাকে বলো, তুমি ওকে ধরো, ও যেন কোনোভাবে লাভ টাপ না দেয়। একবার কিন্তু পড়ে গেছি আমি, তারপরেও উঠলাম এই যে ঘোড়ায় শিমুল বাগানে। যাক আল্লাহ যেন না হয়। টকবক টকবক চলছে ঘোড়া, চলছে ঘোড়া, টকবক টকবক। এই 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 কি ব্যাপার, এরকম যাচ্ছে কেন? শিমুল বাগানটা বেশ বড়। আমরা এখন নদীর কাছে যে বেশ কিছু ছবি তুলবো, আর ঘোরার এক্সপিরিয়েন্স আসলে ভালো মন্দ মিলায় ভালোই, খারাপ না। পড়ে গেছি তাতে কি, তারপরও সাহস করে আবার উঠলাম। বাচ্চা সহ পড়ে গিয়েছিলাম, ভীষণ একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল। ইরামণি তারপরও ঘোরাতে উঠবে, তারপরে বাবাকে নিয়ে ঘোরাতে উঠলো। এখন আমি নদীর কাছে যাচ্ছি, কিছুটা ছবি তুলবো ওই পাশে যে। আর এই পাশ থেকে মেঘালয়ের ভিউটা আসলে খুবই চমৎকার, খুবই চমৎকার। কত মাঝিরা সব মনে হয় বালি তুলছে, অনেক নৌকা একসঙ্গে যাচ্ছে, এরা বালি বালি উত্তোলন করতে যাচ্ছে। কতগুলা নৌকা একসঙ্গে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবুও হালকা হালকা গরম লাগছে। কে আদর করতেছে, কে ঘোড়াকে? একটা ঘোড়া বাসায় নিয়ে যাবা? ও বাবা, বাসায় নিবা একটা ঘোড়া? আরে দেখ নাকি হ্যাঁ ঘোড়া দেখছো, ঘোড়া দেখছো, ঘোড়া। মানে মেঘ দেখা যাচ্ছে, মানে মেঘে পাহাড়টা ঢেকে গেছে, টোটালি পাহাড় দেখা যাচ্ছে না। মানে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল, এখন কিন্তু পাহাড়টা ওইভাবে দেখা যাচ্ছে না। এই যে পাহাড়গুলো যেমন দেখা যাচ্ছে না, এই পাহাড়টা আরো বেশি উঁচু এবং দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। এত পরিমাণে মেঘ এসে পাহাড়টা ঢেকে দিয়েছে, মানে খুবই খুবই ভালো লাগছে। নদীতে নামতেছি, নদীর নাম কি জানো? জাদুকাটা। জাদুকাটা নদীতে নামতেছি। ঠান্ডা পানি, আর এই যে আমাদের বোর্ড,
নদীতে নামার পরে ভাইয়ারা বলছিল লাইফ জ্যাকেট পরার জন্য, কিন্তু এই রিংগুলো দিয়েই ভাসতে আরো বেশি সুবিধা হয়, কিন্তু অনেকে নিয়ে নেওয়াতে আর পাচ্ছিলাম না। পরবর্তীতে দেখি একটা ভেসে আসছে, আমরা তো ভীষণ খুশি হয়ে গিয়েছি। এটা আমাদের বোর্ড, অনেক ঠান্ডা পানি। আমার তো ডুব দিতে ডর লাগতেছে। বালিটা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি, আর বালিটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। অনেক অনেক ঠান্ডা পানি। এখানে খাই আছে লাইফ জ্যাকেট ছাড়া বেশ কিছুটা সময় নদীতে নেমে গোসল করছিলাম, কিন্তু হঠাৎ করে বেশি একটা ভয় লাগছিল, যেহেতু আমি সাঁতার জানি না। আরো পায়ের নিচের থেকে বালি সরে যাচ্ছিল, আরো কোথায় ঠাঁই পাচ্ছি কোথাও ঠাঁই পাচ্ছি না। তার জন্য আমি লাইফ জ্যাকেটটা পরে নিয়েছি আমার সেফটির জন্য। আর পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের ভিউ। এখানে কিন্তু আমরা বেশ মজা করছিলাম, আর পানিটা প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ছিল। এখানে বেশ কিছুক্ষণ আমরা এই ভিউ এনজয় করছিলাম। আর মেঘলা মেঘলা ওয়েদার, কিছুক্ষণ আগেই কিন্তু অনেক বৃষ্টি পড়ে গিয়েছিল। আর এইভাবে ভেসে থাকতে আমার ভীষণ ভালো লাগছিল, কি যে শান্তি লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। নদীর স্রোতের সঙ্গে আমাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তার নিজ গতিতে। অসম্ভব সুন্দর ভিউ এবং নদীতে ভেসে থাকার সবকিছুই অনেক ভালোভাবেই এনজয় করছিলাম। বেশ কিছুক্ষণ আমরা পানিতে ছিলাম, আর অনেক ঠান্ডা লাগছিল, এর জন্য আমরা উঠে গিয়েছি। এখানে দাঁড়িয়ে থেকেই শুনতে পেলাম আমার ইরা বাচ্চার কান্না, ও ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিলাম। টাঙ্গর হাওরে এসে আসলে শাড়ি না পরলে একটা অপূর্ণতা থেকে যাবে। প্রথমত ভেবেছিলাম যে আমার হয়তো শাড়ি পরাটাই হবে না, কারণ যতগুলো স্পট ঘুরে এসেছি একটা বারের জন্য আমি শাড়ি পরতে পারিনি, কারণ অনেক দূরে দূরে গিয়েছি ঘুরতে। সেখানে বাচ্চা ক্যারি করব না শাড়ি ক্যারি করব, তার বাচ্চার জিনিসপত্র ব্যাগ সবকিছু মিলিয়ে আর হয়ে উঠছিল না। তাই চিন্তা করলাম যখনই প্রতিটা স্পট ঘোরা হয়ে যাবে, যখন আমরা টাঙ্গর হাওর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব, তখনই আমি এই শাড়িটা পরবো। আর এখন আমরা হাওড় থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছি, আমাদের যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এই সময়টাই আমি কাজে লাগিয়েছি, শাড়ি পরেছি, বেশ কিছু সুন্দর সুন্দর পিকচার তুলেছি। এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করেছি, অনেক মজা করে খাবার দাবার খেয়েছি। খেয়ে বোটে যখন গিয়েছি একটু বিশ্রাম নিতে, তখনই দেখি হাওরের মধ্যে এইভাবে এত পরিমাণে স্রোত, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, কিন্তু ভয়ে আমি ঘুমাতে পারছিলাম না। আমি প্রথমে মনে করেছিলাম আমরা নদীতে আছি, পরে শুনতে পারি আমরা হাওরে ছিলাম। আমার কাছে এত ভয় লাগছিল, বোটটা নিতান্তই দুলছিল, আর এত বড় বড় ঢেউ আসছিল, এত ভয় পাচ্ছিলাম। আমি কেন, বোটে অনেকেই ভয় পাচ্ছিল, আর এদিকে বাবা মেয়ে বোটে কি সুন্দর শান্তিতে ঘুমিয়ে আছে, আমি তো টোটালি ঘুমাতেই পারিনি। তারপরে আমরা চলে আসছি সুনামগঞ্জে। এখানে এসে আমাদের নাস্তা দিয়েছে বিকালে। যাদের বাসা কাছে তারা সবাই চলে যাচ্ছে, আর আমরা তো বিপাকে পড়েছি। আমাদের গাড়ি হচ্ছে রাত 11:30টার সময়। ভাইয়েরা জানতে পেরে বলেছে যতক্ষণ মন চায় আমরা বোটে থাকতে পারবো। সব বোর্ডগুলা এখানে রয়েছে। এই যে দেখেন বোর্ড, এই যে দেখেন বোর্ড। আমার মেয়েও কথা বলে। বিকালের দিকে যেহেতু আমরা সুনামগঞ্জে পৌঁছে গিয়েছি, অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম সুনামগঞ্জে ঘোরার মতন কোনো জায়গা আছে কিনা। অনেকেই সাজেস্ট করছিল যে হাসন রাজার আপনারা জাদুঘরে যান, এখানে গেলে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। তাই আমরা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই চলে আসছি হাসন রাজার জাদুঘরে। জাদুঘরে এসে দেখতে পেলাম যে এখানে টোটালি কারেন্ট ছিল না। তারপর আমরা টিকিট কেটে ঢুকেছি। এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের এখানে বসতে বলেছে, কিন্তু বাচ্চা নিয়ে আমার কাছে কেমন একটা লাগছিল, এর জন্য আর না বসেই আমরা বাইরে চলে আসছি। জাদুঘরটা যে লোকটা দেখাশোনা করে সেই আমাদের জাদুঘরটা খুলে দিয়েছে বসার জন্য। আর তখনই দেখছিলাম এই মোবাইলের আলো দিয়েই সবকিছুই দেখতে পারছিলাম, পুরোনো আমলের জিনিসপত্র যেগুলো হাসন রাজা ইউজ করতো সেই জিনিসপত্রগুলো দেখছিলাম। হাসন রাজার এখানে তলোয়ার আছে এবং সংরক্ষণ করা রয়েছে তার
তার পোশাক, তার আসবাবপত্র, কিছু কিছু জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। হাসন রাজার চতুর্থ প্রজন্ম এখানে বসবাস করে আর তারাই এগুলো সংরক্ষণ করে রেখেছে সুন্দরভাবে। এখানে অনেক কিছুই দেখেছি আর সব থেকে বেশি ভালো লেগেছে হাসন রাজার এখানে ক্যাশ বাক্স। এই যে ক্যাশ বাক্সটা দেখছেন এটা অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু কাঠ দিয়ে কারুকাজ করা রয়েছে। হাসন রাজার জাদুঘরে এসে তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালোই লাগছিল। অনেক কিছুই দেখেছি এখানে এসে। আর আমরা যে সুনামগঞ্জে বোটে এসেছি আমাদের খরচ পড়েছে মাত্র 15,000 টাকা দুইজনের। 2 দিনের জন্য আমরা 18 তারিখে বোটে চেক ইন করেছি আর চেক আউট করেছি 19 তারিখে। এই 2টা দিন অনেক সুন্দর সময় পার করেছি। আর আমরা একটা জিনিস মিসিং করেছি সেটা হচ্ছে বারিক্কা টিলায় আমরা যেতে পারিনি, ওয়েদার অনেক খারাপ ছিল।